সিনহা হত্যায় ৭ আসামির জিজ্ঞাসাবাদ শুরু আজ। সিফাত ও শিপ্রাকেও জিজ্ঞাসাবাদ করবে র্যাব। করোনায় পেছানো কলেজ ভর্তির আবেদন শুরু। ৩ ধাপে আবেদন করা যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। করোনায় পরীক্ষা কম হওয়ায় এবার ডেঙ্গু রোগী কম। মশা নিধনে সাফল্য দাবি ঢাকার ২ সিটির। এক মাস ধরে পানির নিচে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের তাঁতপল্লী, কোটি টাকার যন্ত্রাংশ এবং সুতা নষ্ট। এবং চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৮-এ উঠল বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, বিদায় নিল চেলসি, ন্যাপোলি। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের মামলায় সাবেক ওসি প্রদীপ এবং ইন্সপেক্টর লিয়াকত সহ ৭ আসামিকে আজ থেকে জিজ্ঞাসাবাদ শুরু করবে র্যাব। তাদেরকে ৭ দিন করে রিমান্ড পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। জিজ্ঞাসাবাদ করা হবে সিনহার ২ সহযোগী সিফাত ও শিপ্রাকেও। এদিকে এসপি মাসুদ, ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকতের ফাঁস হওয়া ফোন আলাপকে তদন্তের আওতায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব। টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে মারা যান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর থেকেই প্রশ্ন, কেন গুলি করা হয়েছিল তাকে। এ নিয়ে নানা আলোচনার মধ্যেই ঘটনার ৮ দিন পর ফাঁস হয় বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ ও এসপি মাসুদের ফোনালাপ। আর তাতে পুলিশের করা মামলার তথ্যেই পাওয়া যাচ্ছে গরমিল। এ অবস্থায় মামলার তদন্তে থাকা র্যাব বলছে ফোনালাপটি সংগ্রহ করেছে তারা। খতিয়ে দেখার পর এর সত্যতা নিশ্চিত হলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। যে ফোনালাপের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এটি র্যাবের নজরে এসছে এবং এর ফলশ্রুতিতে আমরা এই ফোনালাপের বিষয়টি আমরা যাচাই বাছাই করার সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার তদন্তভার পেলেও এখনো আসামিদের জিজ্ঞাসাবাদ করেনি র্যাব। বলছে ৭ পুলিশ সদস্যকেই ৭ দিন করে রিমান্ডে পেয়েছেন তারা। রোববার হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। যে তারিখে বিজ্ঞ আদালত এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন, তার থেকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে এই ৭ দিনের রিমান্ড কার্যক্রম সম্পন্ন করার জন্য বিজ্ঞ আদালত নির্দেশনা দিয়েছেন। আমরা সকল আসামিকে র্যাব হেফাজতে নিয়ে বিস্তারিতভাবে পর্যায়ক্রমিকভাবে আমরা জিজ্ঞাসাবাদ করব। তদন্তের স্বার্থে সিনহার ২ সহযোগী সিফাত ও শিপ্রাকে জিজ্ঞাসাবাদ করবে র্যাব। পাশাপাশি পলাতক ২ আসামি এসআই টুটুল ও কনস্টেবল মোহাম্মদ মোস্তফার বিষয়েও খোঁজ খবর নেওয়া হচ্ছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিনহা হত্যা মামলার বিষয়ে আরও বিস্তারিত জানাতে এবার কক্সবাজার থেকে যুক্ত হবেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, ৭ আসামির জিজ্ঞাসাবাদ ঠিক কখন শুরু হবে? আর সিফাত ও শিপ্রার তো কোনো রিমান্ড হয়নি, তো তাদেরকে কোন পদ্ধতিতে র্যাব জিজ্ঞাসাবাদ করবে? আমি কথা বলেছি কক্সবাজার র্যাব ১৫-এর যে অধিনায়ক রয়েছেন তার সাথে আমি কথা বলেছি। তিনি বলছেন আজকে রবিবার তারা যে ৭ আসামি রয়েছে সিনহা হত্যা মামলার, যে ৭ আসামি বর্তমানে কারাগারে রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। তবে কখন শুরু করবেন সেটি নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো সময় তারা আমাদেরকে বলতে পারেনি। তবে তারা বলছেন, র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে আজকে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হবে। এর আগে আপনাকে বলে রাখি, মেজর সিনহার বোন কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। এই মামলার প্রেক্ষিতে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাস সহ যে ৯ জন আসামি ছিল, ৯ জন আসামির মধ্যে ৭ জন কক্সবাজার
তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করার পরপরই আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এই সময় র্যাবের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হয়, 10 দিনের রিমান্ড চাওয়া হয় এবং সেই 10 দিন রিমান্ডের মধ্যে 7 দিনের 3 জন ওসি প্রদীপ সহ 3 জনের 7 দিনের রিমান্ড এবং বাকি 4 জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য জেল গেটে জিজ্ঞাসাবাদের রিমান্ড মঞ্জুর করা হয়। তো আসলে এরপরে র্যাব আপিল করে এই বিষয়ে, তো এরপরে এটি আবার পরবর্তীতে অন্য একটি আদালতে শুনানির পর এখন বর্তমানে 7 আসামিকে তাদের র্যাবের কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে, এরকমই আমরা তথ্য পেয়েছি। তবে এখনো পর্যন্ত আমাদের সময় তারা বলতে পারছে না, তবে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে রবিবার থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করবে। এবং সিনহার যে নিহত হওয়ার পরপরই পুলিশের পক্ষ থেকে 2টি মামলা করা হয়, একটি হচ্ছে টেকনাফ থানায় আর একটি রামু থানায়। তো সেই মামলায় 2 জন এখন কারাগারে রয়েছে, সিনহার যে ঘনিষ্ঠ 2 জন। তো তাদেরকেও আসলে তাদের সাথেও কথা বলবেন, তাদের সাথে যদি কথা বলতে হয় তাহলে কোন প্রক্রিয়ায় তারা কথা বলবেন সেই ব্যাপারেও তারা আমাদের সাথে এখন স্পষ্ট কোনো ধারণা দেয়নি। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহযোগী শাহিদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে বরগুনায় আয়োজিত মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। এতে আহত হন 10 শিক্ষার্থী। কক্সবাজারে এক কর্মসূচিতে নিন্দা জানানো হয় এ ঘটনার। আটকদের মুক্তির পাশাপাশি সিনহা হত্যার সুষ্ঠু বিচারের দাবিও জানানো হয়। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কক্সবাজারে গিয়েছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিদুল ইসলাম সিফাত। পুলিশের গুলিতে মেজর সিনহা নিহত হওয়ার পর গ্রেপ্তার হন সিফাত। সিফাতের মুক্তির দাবিতে শনিবার তার নিজ এলাকা বরগুনার বামনায় মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন তার শিক্ষক, সহপাঠী, স্বজন ও এলাকাবাসী। তবে পুলিশের বাধায় পণ্ড হয়েছে সেই মানববন্ধন। পুলিশের দাবি, বঙ্গমাতার জন্মবার্ষিকীর দিনে প্রধান সড়ক অবরোধ করে জনভোগান্তি করায় তাদেরকে সরিয়ে দেওয়া হয়। তবে বিক্ষোভকারীরা দাবি করছেন শান্তিপূর্ণ কর্মসূচিতে অকারণেই লাঠিপেটা করা হয়েছে। বরগুনায় মানববন্ধনে হামলার নিন্দা জানানো হয় কক্সবাজারে আয়োজিত এক সংহতি সমাবেশে। এতে সিনহা হত্যার সুষ্ঠু বিচার ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তির দাবিও জানানো হয়। মানববন্ধনে আজকে আমাদের যে সরকারের যে পেট্রোল বাহিনী, পুলিশ বাহিনী সেখানে হামলা করেছে এবং 10 জনকে আহত করেছে। আমি সেই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এই মানববন্ধন থেকে। মেজর সিনহা নিহত হওয়ার পর জিজ্ঞাসাবাদে ছেড়ে দেওয়া হয় তার আরেক সঙ্গী তাহসিন রিফাত নূরকে। তবে সেই ভয়াবহ ঘটনার অভিজ্ঞতা ভুলতে পারছেন না তিনি। আমরা খুব দুশ্চিন্তাগ্রস্ত আছি, একটু হতাশার মধ্যে আছি, কারণ আমার ছেলে ওই ট্রমাটাকে ভুলতে পারছে না। তার বন্ধুদের কথা মনে হচ্ছে, মেডিসিনের কথা মনে হইলেই সে একটু অস্বাভাবিক হয়ে যাচ্ছে এবং যার ফলে আমরা চেষ্টা করছি যেন এই বিষয়গুলো তাকে ভুলিয়ে রাখার জন্য। তাহসিন রিফাত নূরও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মেজর সিনহার ডকুমেন্টারি নির্মাণে সহায়তা করছিলেন তিনি। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পল্লবী থানায় বোমা বিস্ফোরণের 10 দিনের মাথায় মিরপুরের ডিসি, এডিসি সহ 6 কর্মকর্তাকে বদলি করেছে ঢাকা মহানগর পুলিশ। শনিবার ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম এক আদেশে এই বদলির নির্দেশ দেন। বদলি হওয়াদের মধ্যে রয়েছেন মিরপুরের ডিসি মোস্তাক আহমদ, পল্লবী জোনের এডিসি মোহাম্মদ মিজানুর রহমান, এসি ফিরোজ কাউসার, পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, ইন্সপেক্টর আব্দুল মাবুদ ও ইমরানুল ইসলাম। 29 জুলাই মিরপুরের পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে থানার 4 পুলিশ সদস্য সহ আহত হন 5 জন। এ ঘটনায় 2টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন 3 জনকে। পুলিশ জানিয়েছিল আটক 3 আসামির ওয়েট মেশিনে রাখা বোমা থানার ভেতর হঠাৎ করেই বিস্ফোরিত হয়। আজ থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি আবেদন। সকাল 7টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে 20 আগস্ট পর্যন্ত। বোর্ড বলছে এবার 3 দফায় শিক্ষার্থীরা কলেজে ভর্তির আবেদন করতে পারবেন। প্রথম দফায় সর্বনিম্ন 5টি কলেজ এবং সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করা যাবে।
প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল জানা যাবে 25শে আগস্ট। দ্বিতীয় পর্যায়ে 31শে আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত আবেদন। তৃতীয় দফায় আবেদন করা যাবে 7 ও 8 সেপ্টেম্বর। এর ফল প্রকাশ হবে 10ই সেপ্টেম্বর। ভর্তি কার্যক্রম পুরোপুরি শেষ হবে 15ই সেপ্টেম্বর। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে 16,90,523 জন শিক্ষার্থী। বোর্ড জানিয়েছে কলেজে আসন আছে 22 লাখ, যা পাশ করা শিক্ষার্থীর থেকেও 6 লাখ বেশি। তাই ভর্তিতে কোনো সমস্যা হবে না বলেও জানানো হয়েছে। গত বছরের এই সময়ের তুলনায় এবার ডেঙ্গুর প্রকোপ একেবারেই কম। গবেষকরা বলছেন করোনার কারণে ডেঙ্গু পরীক্ষা একেবারেই কমে গেছে, তাই রোগীও কম শনাক্ত হচ্ছে। এছাড়া ঘরের বাইরে মানুষের কম চলাচল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ। তবে এক্ষেত্রে মশা নিধনে সফলতার কৃতিত্ব দাবি করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ইতিহাসে 2019 সালে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি, 1 লাখের উপরে। এরপর গত কয়েক বছর ধরে আগস্ট সেপ্টেম্বরে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। মাঠ পর্যায়ে কীটতাত্ত্বিক জরিপ ও গবেষণায় দেখা গেছে গত বছরের প্রথম 7 মাস পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল 18,500, একই সময়ে যা এবছর মাত্র 362 জন। তবে আতঙ্কের বিষয় হচ্ছে গত বছরে শুধু আগস্টে ডেঙ্গু আক্রান্ত ছিল 53,000। গত মার্চ থেকে করোনার কারণে কমে যায় ডেঙ্গু পরীক্ষা, ফলে এবছর ডেঙ্গু আক্রান্তের সঠিক চিত্র চাপা পড়ে যায়। গত কয়েক মাসে জ্বর বা ডেঙ্গুর উপসর্গ থাকলেও বেশিরভাগ মানুষ করোনার ভয়ে ডেঙ্গু পরীক্ষায় অনাগ্রহ দেখিয়েছে। একই সাথে হাসপাতালগুলোতেও ছিল না ডেঙ্গু পরীক্ষার আলাদা ব্যবস্থা। বিশেষায়িত যে হসপিটালগুলো রয়েছে, যারা জ্বরের রোগী নিচ্ছিল তারা জ্বরের রোগী পাওয়ার সাথে সাথে প্রথম যেটি সন্দেহ করেছিল সেটি হচ্ছে করোনা, এবং টেস্ট করা হয়েছে করোনা হিসেবে। ডেঙ্গু টেস্ট সেভাবে করা হয়নি। যখন মানুষের মুভমেন্ট কম হয় তখন যে কোনো ভাইরাল ডিজিজ কমে যায়। আবার সিটি কর্পোরেশনেরও কয়েকটি চলমান অভিযান মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেছে। এই বেশ কয়েকটি কারণ মিলে এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা করোনা সংকটের পরবর্তীকালে কমে গেছে। গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার শুরু থেকেই মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে নানা কর্মসূচি বাস্তবায়নের কথা জানালো ঢাকার 2 সিটি কর্পোরেশন। এখানে সকালে নারী ডিসাইডিং এবং বিকালে ফগিং অর্থাৎ অ্যাডাল্ট ডিসাইডিং করা হয়। সকালে 8 জন লোক কাজ করে প্রতি ওয়ার্ডে এবং বিকালে 10 জন লোক কাজ করে। এখন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ম্যাসিভ আকারে এই কার্যক্রম শুরু করেছি। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস পিক টাইম। এরপরও আমরা অবস্থা বুঝে আমাদের এই কর্মসূচি এই কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। চিরুনি অভিযানের পাশাপাশি আমরা আমাদের যে মোবাইল কোর্ট সেটাও আমরা পরিচালনা করেছি। আমরা দেখেছি যে সমস্ত জায়গায় এডিস মশার লার্ভা সহজেই জন্মানোর সুযোগ না ছিল বা তারা একটু তদারকি করলে বা তাদের গাফলতির কারণে এটা হয়েছে, সেখানে কিন্তু আমরা আইনের আশ্রয় নিয়েছি। নগর স্বাস্থ্য কেন্দ্র যেটা আছে, মোট 40টি জায়গায় কিন্তু আমাদের এই ডেঙ্গু কিট ফ্রি থাকবে। করোনার প্রকোপে গুরুত্ব কমেছে ডেঙ্গু পরীক্ষায়। আগস্ট সেপ্টেম্বরে এডিস মশার লার্ভা ধ্বংস ও ডেঙ্গু পরীক্ষায় গুরুত্ব না দিলে করোনাকালে ডেঙ্গুর মোকাবিলা কঠিন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অ্যালুমিনিয়াম ও ননস্টিক পণ্য শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর জেনেও কমছে না এর ব্যবহার, বরং রান্নার কাজে এ ধরনের পাত্রের চাহিদা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে ক্যান্সার, থাইরয়েড, এমনকি বন্ধ্যাত্বের মতো রোগের কারণ এই ননস্টিকের বাসনপত্র। আর অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করলে আলঝেইমার বা স্মৃতিভ্রম রোগে হওয়ার ঝুঁকি বাড়ে। খাচ্ছেন টাটকা সবজি, রাশ টানছেন ফাস্টফুড, অতিরিক্ত ভাজা মশলাদার খাবারে, ভাবছেন শরীরের ব্যাপারে খুব সচেতন আপনি, কিন্তু না। কোন ধরনের পাত্রে রান্না করছেন সেটিও নজরে রাখা খুব দরকার। হেসেলের তাকে মুখ্য চরিত্রে থাকা অ্যালুমিনিয়াম ও ননস্টিক হাঁড়ি, কড়াই ও ফ্রাই প্যান মোটেও নিরাপদ নয়। কাস্টমারের অনেকটাই চাহিদা, এই কারণে বিদায় আমরা ননস্টিকটা রাখতে হচ্ছে, জানি এটা স্বাস্থ্যসম্মত না। ননস্টিক আসলে স্বাস্থ্যসম্মত নয়, তারপরেও আমি ননস্টিক ব্যবহার করব, যে সহজ জীবনযাপনের অঙ্গীকার। অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল যে ধাতু গলিয়ে তৈরি হয় তার একটি বড় অংশ আসে যানবাহন, কম্পিউটারের যন্ত্রাংশ, ক্যান ও অন্যান্য শিল্প কারখানার বাতিল ধাতু থেকে। এতে রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। রিসাইকেল করে যে অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল যেগুলি তৈরি করা হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেড, তারপরে আর্সেনিক, ক্যাডমিয়াম
এগুলো চলে আসছে। লেডে তো অনেক ধরনের ক্ষতি হয়, তার মধ্যে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তাদের ব্রেইন ডেভেলপমেন্টে ক্ষতি করে, কিডনি, এবং লং রানে যে লম্বা সময় ধরে খেলে অনেক ধরনের ক্ষতি হয়। ননস্টিক বাসনে থাকে টেফলন নামে এক ধরনের ক্ষতিকর পলিমারের আস্তরণ। বেশি আছে ওই পলিমার থেকে 15টিরও বেশি ক্ষতিকারক গ্যাস বেরিয়ে আসে। এই গ্যাস রান্না করা খাবারে তো মেশেই থাকে, রান্না করার সময় ধোয়াতেও। ক্ষতিকর এই পলিমার তৈরি হয় পারফ্লুরোকট্যানোইক অ্যাসিড ও পারফ্লুরোআলকাইল কম্পাউন্ড রাসায়নিক উপাদান দিয়ে, যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গিয়ে সে ভাঙতে থাকে এবং ভেঙে ক্ষতিকর অনেকগুলো বিষাক্ত গ্যাস তৈরি হয়। বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে কিছু কিছু উপাদান বের হয়ে আসে বা গ্যাস বের হয়ে আসে যেগুলো কার্সিনোজেনিক হলো এরা ক্যান্সার উৎপাদন করতে পারে শরীরে। শরীর সুস্থ রাখতে মাটির তৈরি বাসনপত্রের বিকল্প নেই বলে জানান বিশেষজ্ঞরা। যদিও বর্তমান প্রেক্ষাপটে সেই সুযোগ কম, তবে তামা কিংবা অ্যালুমিনিয়ামের তৈরি বাসনের তুলনায় স্টিলের তেজস্পত্র স্বাস্থ্যের পক্ষে কম ঝুঁকিপূর্ণ। এছাড়া ননস্টিক প্যানের চেয়ে লোহার পাত্র নিরাপদ। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হলেও এ অবস্থা থেকে উত্তরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এ আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে থেকে আজীবন প্রেরণা জুগিয়েছেন বঙ্গমাতা। সাহসী যোদ্ধা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে এবারই প্রথম ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে শেখ হাসিনা তার মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আন্দোলন সংগ্রামের বিষয়গুলো তিনি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারতেন বলেই রাজনৈতিক অঙ্গনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন শেখ ফজিলাতুন্নেসা। রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন সময় যখন একটা কঠিন সিদ্ধান্তের বিষয়, সেখানে আমি দেখেছি, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে আমাদের অনেক বড় বড় অভিজ্ঞ নেতারাও যেখানে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেননি বা হয়তো একটা ভুল সিদ্ধান্ত দিতে গেছেন, সেখানে আমার মা ঠিক সঠিক সময় সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন। ছাত্র শ্রমিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রেও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব বিশেষ অবদান রেখেছেন বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে সবসময় ছায়ার মতো থেকেছেন ফজিলাতুন্নেসা। শেখ মুজিবের আদর্শ ধারণ করে নিজের জীবনটাই উৎসর্গ করেছেন বঙ্গমাতা। এই স্বাধীনতার জন্য তিনি যে কত প্রতিজ্ঞ ছিলেন সেটা আমরা নিজেরাই জানি। আব্বার যে আদর্শটা, সেই আদর্শটা তিনি খুব সঠিকভাবে নিজে ধারণ করেছিলেন, আর সেটা ধারণ করেই তার জীবনটাকে তিনি উৎসর্গ করে দিয়ে গেছেন। দেশের সব মেয়েদের শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আদর্শ ধারণ করে পরিবার ও দেশকে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে দেশের সব কাজ বাধাগ্রস্ত হচ্ছে, তবে এ সমস্যা শুধু বাংলাদেশের না, সারা বিশ্বেই দেখা দিয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের আশাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সারা বিশ্বব্যাপী সমস্যা, তারপর আমি মনে করি যে আমরা এই অবস্থা থেকে অবশ্যই উত্তরণ ঘটাবো। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বসুন্ধরায় আবাসন ব্যবসায়ী আবুল খায়ের নিহত হওয়ার ঘটনায় তার ভগ্নিপতি মোহাম্মদ মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, এরই মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা হয়েছে। বেলা 11টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। বৃহস্পতিবার ফোন দিয়ে বাসা থেকে ডেকে নেওয়া হয় আবুল খায়েরকে। শুক্রবার বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আবুল খায়ের সজীব বিল্ডার্স নামের একটি ডেভেলপার কোম্পানির মালিক ছিলেন। রংপুরের মিঠাপুকুরে চুরির অভিযোগে এক নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। উপজেলার সঠিবাড়ি বন্দরে এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, সঠিবাড়ি বন্দরের ব্যবসায়ী জামিরুল ইসলামের মুদির দোকানে শনিবার ভোররাতে চুরি হয়। এ সময় স্থানীয়রা একজনকে ধরে ফেলে। তাদের জিজ্ঞাসাবাদের মুখে আটক ব্যক্তি চুরির সাথে নৈশ প্রহরী তসলিম মিয়া জড়িত ছিলেন বলে জানায়। এতে ক্ষুব্ধ হয়ে তসলিমকে গাছের সাথে বেঁধে পেটান স্থানীয়রা।
পিটুনিতে মারাত্মক আহত হয়ে পড়লে তাকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তসলিম মিয়া। কাশিমপুর কারাগার থেকে কয়েদি পালানোর ঘটনায় গাফিলতির অভিযোগে আরও দুজনকে বরখাস্ত করা হয়েছে। কাজ শুরু করেছে তদন্ত কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে পলাতক হত্যা মামলায় যাবজ্জীবন পাওয়া কয়েদি আবু বকর সিদ্দিক। এর পরদিনই এ ঘটনায় অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন, ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম এবং মানিকগঞ্জ কারাগারের জেলার বিকাশ রায়হানকে নিয়ে গঠন হয় তদন্ত কমিটি। এর আগে প্রধান কারারক্ষী সহ ৬ জনকে বরখাস্ত এবং ৬ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করে কারা কর্তৃপক্ষ। প্রায় ১ মাস ধরে বন্যার পানিতে তলিয়ে আছে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের তাঁতপল্লী। নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্রাংশ এবং সুতা। করোনার প্রভাবে থমকে যাওয়া তাঁতপল্লীর মানুষের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে বন্যা। তাঁত শিল্পের জন্য খ্যাতি উত্তরের জেলা সিরাজগঞ্জের। একসময়ের ব্যস্ত তাঁতপল্লীতে এখন থই থই করছে বন্যার পানি। যন্ত্রাংশ, সুতা সবকিছু ভিজে একাকার। করোনার প্রাদুর্ভাবে আগেই সংকটে পড়েছিলেন তাঁত শিল্পের সঙ্গে জড়িতরা। নতুন বিপদ বয়ে এনেছে বন্যা। 1 মাস যাবৎ পানি আসছে, সবকিছু বন্ধ। এখন আমরা কি করব? সব একবারে নিঃস্ব হয়ে গেছে। সব পয়সা গেছে পানিতে ভিজে, ভীমগুলা পয়সা গেছে, কাপড়গুলা তাঁতের সাথে যেগুলা ছিল এগুলা সব পয়সা গেছে। যদি আমরা কাজ করে খাই তাও 10 বছরে পুষ্প না আমাদের এই ক্ষতি, যে ক্ষতি হয়েছে। টাঙ্গাইলের কালীহাতি উপজেলার বল্লা ও রামপুরা এলাকা তাঁত শিল্প অধ্যুষিত এলাকা তলিয়ে আছে বন্যার পানিতে। হাজার হাজার হ্যান্ডলুম, পাওয়ারলুম মেশিন নষ্ট হওয়ার পথে। ঋণের টাকায় কেনা রং সুতাও নষ্ট হচ্ছে। সব তাঁত তলায় আছে, যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। এদের কোনো মেরামত করবার গেলেও দ্বিগুণটা হ্যাঁ না। তাঁতিরা তো মানে ঋণের উপরে ঋণের তারা খাইয়ে না খাইয়া দিন কাটাইতেছে। করোনা থেকে শুরু হয়ে যে পরে বন্যা আসলো, 5-6 মাস ধরে বসা। এখন কি করবো? এখন যা পাই তাই করি। সরকারি সহায়তা না পেলে ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। তবে সরকারি প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে তাঁতিদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। সরকার কিছু সহযোগিতা না করে তাহলে তাঁতগুলা মহাজনের কাছে লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে পড়বে, বেকার হয়ে পড়বে এবং তাঁতগুলা বিক্রি করে তারা ঋণ শোধ করতে পারবে না। লোনের ক্ষেত্রে যেন এসএমই ফাউন্ডেশন প্রণোদনাগুলো যেন তারা যেন পায়, এটার জন্য আমরা তাদেরকে আমরা বলছি। তাছাড়াও কিন্তু আমাদের নর্মাল যে জিআরএর যে বরাদ্দ, মানে আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সেই বরাদ্দর ক্ষেত্রে কিন্তু তাঁতিদের যাতে অগ্রাধিকার দেওয়া হয় সেই বিষয়টা কিন্তু ইয়ে থেকে বলা আছে। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে তাঁত শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 6 লাখ মানুষের জীবিকা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে এবার টাঙ্গাইল থেকে যুক্ত হবেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, ক্ষতিগ্রস্ত যারা তাঁতি রয়েছেন তাদের সহায়তায় প্রশাসন কি কোনো ধরনের উদ্যোগের কথা বলেছে বা কোনো উদ্যোগ নিয়েছে, এ বিষয়ে জানাবেন। প্রশাসন বলতে তাঁত বোর্ড যে আছে তার যে এক কর্মকর্তা আছেন তার সাথে আমার কথা হয়েছিল যেদিন আমরা প্রতিবেদন তৈরি করি। তো তার কাছে যখন আমরা জানতে চেয়েছিলাম যে জেলায় কিন্তু প্রায় 1 লাখের উপরে মানুষ এই তাঁত শিল্পের সাথে জড়িত এবং এর লম্বা অংশই কিন্তু পানি নিচে তলিয়ে গেছে। এবং আমি যেখানে আছি, আমি যদি আমাদের দর্শকদেরকে দেখাই, এটাও একটা তাঁত বাড়ি। এই বাড়িতে 6টি তাঁত আছে এবং এই বাড়ির যে মালিক তিনি তাঁতের উপরে নির্ভরশীল। আপনি দেখতেই পাচ্ছেন যে যন্ত্রপাতিগুলি সবই পানিতে নিমজ্জিত আছে, অনেক যন্ত্রপাতি নষ্ট হয়েছে এবং পিছনে যে ঘরটি সেই ঘরটাতে তাঁতগুলি রয়েছে যেটা অন্ধকার রয়েছে, যে কারণে আমাদের দর্শকদেরকে দেখাতে পারছি না। মূলত এই একই অবস্থা কিন্তু বল্লা, রামপুরা, বাসাইলের বাথি, সাতুরি সব জায়গাতেই এই তাঁতগুলোতে পানি উঠেছে। কিন্তু দীর্ঘদিন যাবৎ পানি উঠলেও তাদের কাছে কিন্তু সরকারি বেসরকারি কোনো প্রণোদনা বা কোনো সহযোগিতা আসেনি। তো তাঁত বোর্ড থেকে আমাদেরকে যেটা বলা হয়েছে, তাঁতিদেরকে স্বল্প সুদে একটা ঋণ দেওয়ার প্রকল্প রয়েছে, যেটা করোনাকালীন সময় থেকে কিন্তু বন্ধ রয়েছে, যে কারণে সেই ঋণ কার্যক্রমটাও কিন্তু এখন আর চলছে না, যে কারণে তাঁতিদের কাছে সরকারি বেসরকারি কোনো সহায়তা বা তাদের ঘুরে দাঁড়ানোর কোনো কথা কিন্তু কোনো দপ্তর থেকে বলছে না। যদিও তাঁত বোর্ডের কাছে আমরা জানতে চেয়েছিলাম তাহলে তারা তাঁতিরা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য তারা কি পদক্ষেপ নেবে। তো তারা যেটা বলেছে যে প্রণোদনার জন্য বা সরকারি আর্থিক সহায়তার জন্য তারা তাদের দপ্তরে লিখিত আকারে পাঠাবে। সেইটার ফলাফল আসলে যদি সরকার কোনো প্রণোদনা বা কোনো সাহায্যের কথা বলে তাহলেই তারা দিতে পারবে।
কিন্তু এই মুহূর্ত পর্যন্ত অর্থাৎ আজ পর্যন্ত কিন্তু সরকারি কোনো সুনির্দিষ্ট সাহায্য তারা পাবে এরকম কোনো তথ্য কিন্তু তাঁত বোর্ডের সংশ্লিষ্ট কেউ দিতে পারেনি। তবে যারা তাঁতি রয়েছে প্রান্তিক পর্যায়ে, তাতে আপনি বুঝতেই পারছেন যে 5টা-6টা তাঁত দিয়ে যারা সংসার পরিচালনা করে তারা কিন্তু দুর্বিষহ মানবেতর জীবনযাপন করছে। তারা চাচ্ছে খুব দ্রুত সরকার একটি পদক্ষেপ নিক। করোনাকালীনের কারণে তাদের ব্যবসা ধ্বংস হয়ে গেছে, আর এই বন্যার কারণে তারা একদম নিঃস্ব হয়েছে, তারা সরকারি সাহায্য চাচ্ছে। এই হচ্ছে টাঙ্গাইল থেকে তাঁতপল্লীর সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে তাঁতপল্লীর ক্ষতির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। করোনা পরিস্থিতিতে জুন পর্যন্ত মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজ আসা কমলেও জুলাই থেকে বদলেছে পরিস্থিতি। এ সময় রাজস্ব আয় কমলেও গত অর্থ বছরের শেষ 6 মাসে বেড়েছে মুনাফা। চলতি অর্থ বছরেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মুনাফা ও রাজস্ব আদায়ে আশাবাদী বন্দর কর্তৃপক্ষ। করোনা মহামারীর কারণে বছরের প্রথম থেকেই ব্যাহত আমদানি রপ্তানি বাণিজ্য, যার ফলে বাণিজ্যিক জাহাজ আসা কমে যায় মোংলা বন্দরে। ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 5 মাসে জাহাজ এসেছে 272টি, যা আগের বছর ছিল 315টি। তবে দেশে দেশে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হওয়ায় বাড়ছে আমদানি রপ্তানি। জুলাইয়ে বন্দরে জাহাজ আসে 59টি, যা গত বছরের একই মাসের চেয়ে বেশি। এই জাহাজের বৃদ্ধিটা যে কার্ভেচার সেটা যদি এরকম ঊর্ধ্ব থাকে তাহলে আশা করা যায় যে করোনার একটা প্রভাব সামগ্রিকভাবে অর্থনীতিতে যে পড়ার কথা সেটা হয়তোবা আমাদের পড়বে না। গত অর্থ বছরের শেষ 6 মাসে মুনাফা অর্জন হয়েছে 115 কোটি টাকা, যেখানে লক্ষ্য ছিল 92 কোটি টাকা। মুনাফার পরিমাণ 90 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করছি অর্থ বছর শেষে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা এবং মুনাফার পরিমাণ আরও বৃদ্ধি পাবে। 2020-21 অর্থ বছরে মোংলা বন্দরের রাজস্ব আয় 339 কোটি এবং মুনাফার লক্ষ্যমাত্রা 90 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। বিশ্ব আদিবাসী দিবস আজ। আদিবাসী হিসেবে স্বীকৃতি না মিললেও পার্বত্য চট্টগ্রামে বসবাস করেন অন্তত 13টি ক্ষুদ্র নৃগোষ্ঠী। শিক্ষা, সুপেয় পানি, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ সহ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত জুম চাষে নির্ভরশীল এ জনগোষ্ঠী। আর্থসামাজিক উন্নয়নে সরকারের বিশেষ সহায়তার পাশাপাশি পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি তাদের। দেশে ৪৫টিরও বেশি ক্ষুদ্র জাতিসত্তার মানুষের বসবাস। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে অন্তত 13টি সম্প্রদায়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা বলছেন, আদিবাসী স্বীকৃতি না পাওয়ার পাশাপাশি এখনও নানা বৈষম্যের শিকার তারা। নানা বৈষম্যে অস্তিত্ব সংকটে মারমা, ত্রিপুরা, ম্রো, খুমি, চাক ও বম সম্প্রদায়। দিন দিন দখল হয়ে যাচ্ছে জুম চাষের জমি ও বাসস্থান। করোনার কারণে ফলদ ও পচনশীল দ্রব্যের ন্যায্য মূল্য না পেয়ে সংকটে শত শত পাহাড়ি পরিবার। আমাদের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন দাবি, এটা আমরা এই সংকটের সময়ও আমাদের এই আন্তর্জাতিক আদিবাসী দিবসকে কেন্দ্র করে আমাদের অধিকার বিষয়ে সোচ্চার। ইতিমধ্যে চাক অনেকগুলো গ্রাম উচ্ছেদ হয়েছে, আবার তারা এখন ভূমি, সবচেয়ে তাদের সমস্যা হচ্ছে তারা ভূমি আগ্রাসনের শিকার হচ্ছে। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে পাহাড়িরা বঞ্চিত হচ্ছেন শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। অধিকাংশ পাহাড়ি গ্রামে এখনো পৌঁছেনি বিদ্যুতের আলো। সুপেয় পানির সংকটও দীর্ঘদিনের। এখানে আমাদের পানি নিয়ে সমস্যা, আর শীতকালে পানি পাওয়া যায় না। বর্ষাকালে এই যে পাহাড়ের যে রাস্তাগুলো ভেঙে যায়, মানে যোগাযোগের অবস্থার দিকে খুব সমস্যার মধ্যে আছি আমরা। পার্বত্য চুক্তির 23 বছরেও জেলা পরিষদ নির্বাচন না হয় নিশ্চিত হয়নি আদিবাসীদের প্রতিনিধিত্ব। এতে ভাষা, শিক্ষা ও সংস্কৃতি চর্চা সহ নানা অধিকার থেকে বঞ্চিত তারা। এজন্য পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি আদিবাসী প্রতিনিধিদের। চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার কারণে এখানে আদিবাসীদের যে দীর্ঘদিনের দাবি তা পূরণ হচ্ছে না। জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদের যে কাঙ্ক্ষিত ভূমিকা চুক্তি এবং চুক্তি উত্তর আইন অনুসারে, সেই ভূমিকা আমরা দেখছিও না, আমরা নির্বাচনেও দেখছি না। এখনো পর্যন্ত বলতে পারবো না যে আমরা একটি বিরোধ আমরা নিষ্পত্তি করতে পেরেছি। পাহাড়ে ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের বিশেষ ব্যবস্থায় উন্নয়নের আওতায় আনতে না পারলে অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ার শঙ্কা আদিবাসী নেতাদের। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 1,98,00,000 ছাড়িয়েছে, মৃতের সংখ্যা 7,29,000-এর বেশি। এর মধ্যে ব্রাজিলে মোট প্রাণহানি ছাড়িয়েছে 1 লাখ। বিশ্বে একদিনে সর্বোচ্চ 65,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ভারতে। আরও 875 জনের মৃত্যুতে সেখানে মোট প্রাণহানি 43,000 ছাড়িয়েছে। গত কয়েকদিনের তুলনায় যুক্তরাষ্ট্রে কমেছে একদিনে মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় 976 জনের মৃত্যু নিয়ে মোট প্রাণহানি 1,65,000-এর বেশি। ইউরোপে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের আশঙ্কা প্রবল হচ্ছে। সংক্রমণ ঠেকাতে ব্রিটেনে ঘরোয়া আয়োজনেও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার থেকে প্যারিসে মাস্ক বাধ্যতামূলক করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মানায় কড়াকড়ি হচ্ছে ইতালিতে। সতর্ক অবস্থানে স্পেনও। দীর্ঘস্থায়ী মহামারীর শঙ্কায় রয়েছে মেক্সিকো। অভিষেক বচ্চন করোনাজয়ী হয়ে ফিরে আসার দিনেই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত। শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন সঞ্জয়ের অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ওঠানামা করছে, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় সঞ্জয়ের করোনা শনাক্ত হয়নি। RT-PCR পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। 29 জুলাই 61তম জন্মদিন উদযাপন করেন এই বলিউড তারকা। 28 আগস্ট মুক্তি পাচ্ছে তার সিনেমা সারাক 2। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পর এবার আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে বড় জয় পেয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে নেপোলিকে 3-1 গোলে হারিয়েছে কাতালানরা। কোয়ার্টার ফাইনালে নিশ্চিতের ম্যাচে চোখ ধাঁধানো গোল করেছেন লিওনেল মেসি। এদিকে ঘরের মাঠে চেলসিকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে শেষ 8-এ উঠেছে বায়ার্ন মিউনিখ। লিওনেল মেসির এই গোল দেখে ভাবতেই পারেন নিজের সেরা সময় বুঝি ফিরে গেলেন খুদে জাদুকর। ক্যারিয়ার জুড়ে তার অবিশ্বাস্য সব গোলের লিস্টে নিঃসন্দেহে উপরেই থাকবে নাপোলির বিপক্ষে এই গোলটি। ন্যু ক্যাম্পে বার্সার গোলের শুরুটা হয় 10 মিনিটে। বাঁ প্রান্ত থেকে রাকিটিসের ক্রসে মাথা ঠুকে ফিনিশিং দেন লংলে। মিনিট 13 বাদে মেসির ওই গোলের পরপরই আবারও জালের দেখা পেয়েছিলেন এলএম10। তবে ভারের বিচারে হ্যান্ডবলে তা বাতিল হয়। প্রথমার্ধের শেষ কয়েক মিনিটে ছিল নাটকীয়তা। ডিবক্সে মেসির সৌজন্যে অপ্রত্যাশিত পেনাল্টি পায় বার্সা। স্পট কিকে পূর্ণতা দেন সুয়ারেজ। এরপরেই খানিকটা একই ঢঙে পাওয়া পেনাল্টি থেকে ব্যবধান কমায় নাপোলি। দ্বিতীয়ার্ধে আর বাড়েনি গোলের সংখ্যা। 2 লেগে 4-2 এগ্রিগেটে শেষ 8 নিশ্চিত হয় কাতালানদের। স্পেন থেকে জার্মানি, চিত্রনাট্যে নেই খুব বেশি পরিবর্তন। চেলসির বিপক্ষে শুরুর 25 মিনিটেই 2 গোলের লিড বায়ার্ন মিউনিখের। আব্রাহামের গোল অফসাইডে বাতিল হলেও বিরতির ঠিক আগে তার গোলেই ব্যবধান কমায় চেলসি। বিরতির পর আরও 2 গোলে বড় জয় নিয়ে শেষ 8 নিশ্চিত করে বায়ার্ন। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।